কি দিন ভাই, সকাল সকাল উঠে মেসির হ্যাট্রিক দেখতে পারলাম ওয়ার্ল্ড কাপের মধ্যে, তারপর বিকাল বিকাল সন্ধ্যা এসে শুভমান গিলের 150, ঈশান কিষানের 125, ইন্ডিয়াকে ম্যাচ জিততে সিরিজ জিততে দেখতে পারলাম। তাহলে কিন্তু এটা আমাদের পক্ষে পুরোপুরি আমাদের দিনই ছিল এটা বলতে গেলে, ঠিক আছে? এরকম দিন যাতে সবার প্রতিদিনই আসে। তো ইন্ডিয়া কিন্তু আফগানিস্তানের সঙ্গে ওডিআই সিরিজ জিতে গেছে। আমরা যা যা এক্সপেক্ট করেছিলাম তাই এখান থেকে সেরকমই হয়েছে বলতে গেলে। শুভমান গিলের ক্যাপ্টেন হিসাবে প্রথম সিরিজ উইন কিন্তু আমরা, ওডিআই সিরিজ উইন কিন্তু এটা আমরা দেখতে পেলাম। তারপরে ক্যাপ্টেন হিসাবে প্রথম 100ও দেখতে পেলাম আমরা শুভমান গিলের এই ম্যাচের মধ্যে। আমি তো বলবো ইনফ্যাক্ট 100 না 150, মানে 154 রান দেখতে পারলাম। ঈশান কিষানের কামব্যাক দেখতে পারলাম ওডিআই ক্রিকেটে সেকেন্ড সেঞ্চুরির মাধ্যমে। 125-এর একটা কিভাবে সেঞ্চুরিকে বুনতে হয় ঈশান কিষান কিন্তু এই ম্যাচের মধ্যে দেখিয়েছে। তাছাড়াও গিলের এই সিরিজ থেকে কি পাবে বা পেয়েছে, তাছাড়াও 150 রান কিন্তু গিল করেছে, 200 কিন্তু আরামসে হতো এখান থেকে, কেন করতে পারলো না সেটাও আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে আলোচনা করব, শেষ অবধি দেখবেন ভিডিওটা। আর সবথেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা, ওডিআই সিরিজের কিন্তু খুব খারাপ অবস্থা চলছে এখন ওডিআই ক্রিকেটের বলতে গেলে, মাঠে কিন্তু দর্শক দেখা যায়। তো আমরা এই সব কিছু নিয়ে আলোচনা করব। আপনারা দেখছেন ফেল ক্রিকেটার্স চ্যানেল, আমি সুদীপ্ত এবং শান্তনু। চলুন ভিডিও শুরু করি। ওডিআইয়ের সবার প্রথমে তো ভাই টসে আসবো আমি। হ্যাঁ, টসে আফগানিস্তান কি হিসাবে এখানে বোলিং নেয় সেটা আমাকে বল। এক তো হচ্ছে লখনৌর মাঠ, মানে 40-এর উপরে টেম্পারেচার কনফার্ম ধর। তারপরে আবার কি যে এত হিউমিডিটি, এত কিছুর পরে আফগানিস্তানের আমরা কি জানি যে ওদের বোলিং হেভি টিম, ওরা সবসময় বোলিংয়ের উপরে ডিপেন্ড করে থাকে। আর তার উপরে এরকমভাবে ইন্ডিয়াকে ব্যাটে দিয়ে, আমি তো ভাই একটাই টেনশন ছিল আমার মাথায়, কি বলতো, ইন্ডিয়া জিতবে হারবে এসব না, 400 হবে না 420 হবে, সে 402 হয়েছে, 400 হয়েছে, ঠিক আছে, এর বাইরে কিন্তু আমার টেনশন ছিল না। আফগানিস্তান তো সবার প্রথমে নিজের পায়ে নিজু কুরুল ওইখানে মেরে দিয়েছে। যেরকমই কন্ডিশন হোক, যেমন পাটা পিচ একদম যেরকমই কন্ডিশন হোক ভাই, এখান থেকে প্রথমে যেটা সেন্সিবল ডিসিশন সেটা হচ্ছে প্রথমে ব্যাটিং নাও, অন্যদের হাঁপাও, তারপরে ওরা ব্যাটিংয়ে আসলে একটা কিছু না কিছু অ্যাডভান্টেজ থেকেই যায়। মানে প্রথমে কি বলতো, ম্যাচ হাতে দিয়ে দিয়েছে। হ্যাঁ, ম্যাচ আমি ওই তখনই আমি ভেবেছি যে 400 হবে নাকি 450 হবে, সেটাই, ঠিক আছে। তারপর আবার লখনৌর পিচ, পাটা পিচ হয়ে গেছে এখন, আগে এখানে স্টেডিয়ামে যা ছিল এখন কিন্তু সেরকম নেই, আইপিএলে দেখলাম আমরা রিসেন্টলি না। আর টিমের কথা যদি আমরা বলি, টিমের মধ্যে 3টে চেঞ্জ করতে হয়েছে, একজনের জন্য কিন্তু ফোর্স চেঞ্জ করতে হয়েছে, সেটা হচ্ছে হর্ষ দুবে কিন্তু চটিল ছিল যার জন্য খেলতে পারেনি, এবং নীতিশ কুমার রেড্ডিও কিন্তু এখানে চটিল আছে শোনা যাচ্ছে এবং রুলড আউট হয়ে যাচ্ছে। এটা অফিসিয়াল নিউজ আসেনি এখনো, কিন্তু এটা কিন্তু শোনা যাচ্ছে যে নীতিশ কুমার রেড্ডিও থাকবে না। তার জন্য পরিষ্কার কথা, একটা অলরাউন্ডার চলে গেলে একটা ব্যাটসম্যান একটা বোলার এক্সট্রা খেলাতেই হয়। তার জন্য কুলদীপ যাদব ফাইনালি ঢুকেছে টিমের মধ্যে, তাও আবার কি এখানে হর্ষ দুবের রিপ্লেসমেন্ট হিসেবে ঢুকেছে, মানে ও যদি অ্যাভেলেবেল থাকতো কুলদীপ এখনো খেলতে পারতো না, ঠিক আছে, এই একটা গেল। তারপরে এখানে যশস্বী জয়সওয়ালকে টিমে ঢোকানো হয়েছে, সেই সময় মাথায় আসছিল না যে কোথায় খেলাবে, ঠিক আছে, ফাইনালি ওপেনিং করতে দেখতে পেরেছি আমরা। ওপেনিং ছাড়া ওর কোনো ইয়ে ছিল না, কোনো জায়গা ছিল না, 3 নম্বরে খেলাতে পারতো, কিন্তু শুভমান গিল এখানে অ্যাজ এ ক্যাপ্টেন একটা রেসপন্সিবিলিটি নিয়েছে যে আমার বন্ধু আছে তাকে আমি খেলাই। ও আর সব থেকে বড় কথা, শুভমান গিল ওর এই তোর যখন খেলতো, মানে রাজ্যের হয়ে খেলতো পাঞ্জাবেরও, তখন ও 4-5 নম্বরে খেলতো, তারপরে টেস্টে খেলে 4 নম্বরে, 3 নম্বরে খেলার অভ্যাস আছে। তো এখানে শুভমান গিল ওকে করে, আর জয়সওয়াল কিন্তু কোনোদিন ওপেনিং এর নিচে খেলেনি, তো এখানে জয়সওয়ালকে ওপেনিং এ দিয়েছে। এই গেস্টারটা আমার ভালো লাগলো, হ্যাঁ এই গেস্টারটা আমার ভালো লাগলো। আর হচ্ছে ওইদিকে কিন্তু ঢুকেছে প্রিন্স ইয়াদবের কিন্তু ডেবিউ হয়ে গেছে, মানে 3টে ডেবিউট্যান্টের মধ্যে আগের দিনে 2টো আমরা আজকে খেলতে দেখতে পেরেছি, হর্ষ দুবে শুধু ছিল না। তো এখানে ফেয়ার এনাফ, টিম যা আছে এখানে নতুন টিম বোঝা যাচ্ছে, বোলিং সেট আপটা বলতে গেলে পুরোপুরি নতুন, একটা মিক্স টিম বানানো হয়েছে এখান থেকে, কিন্তু আফগানিস্তানের জন্য এনাফ আমি যা মনে করি। কি আফগানিস্তান কোনোদিন জিততেই পারেনি, হ্যাঁ ইন্ডিয়া কোনোদিন জিততেই পারেনি, কিন্তু সুযোগ ছিল ভালো, আগের দিনও ভালো সুযোগ ছিল। তো এখান থেকে পরিষ্কার কথা, ইন্ডিয়া যখন ব্যাটে আসে, রোহিত শর্মা আর জয়সওয়ালের পার্টনারশিপ শুরু হয়, জয়সওয়াল কিন্তু নিজের সুযোগ ভাই মিস করে দিয়েছে, আমি এটা বলবো, কারণ এরকম পাটা পিছে নেমে 9 বলে মাত্র 4 রান করে, ও এই একটা ওভার ডট খেয়েছে, যে প্রথম ওভারটা গাজানফানের ওভারটা যে খেয়েছে মেডেন, ওই জায়গাতে কিন্তু ওর পড়ে গেছে, তো ওখান থেকে ও কিন্তু সুযোগ ইউজ করতে পারেনি, 9 বলে মাত্র 4 রান করে আউট হয়ে গেছে। জয়সওয়ালের জন্য আমি আরও কেন ইম্পর্টেন্ট বলছি, কারণ হচ্ছে জয়সওয়াল কিন্তু এখানে কোহলি না থাকলে ওর টিমে চান্স পাবে, এর পরেও পাবে, আমি মনে করি নেক্সট ম্যাচেও চান্স দেওয়া উচিত। আর যখন কোহলি রোহিত কেউ থাকবে না, তখন কিন্তু জয়সওয়াল মেন ওপেনার কিন্তু ইন্ডিয়া টিমে, এই জন্য তো ফিউচার হিসেবে দেখছে, ব্যাকআপ ওপেনার হিসেবে, হ্যাঁ ব্যাকআপ ওপেনার হিসেবে এখন আছে। আর যখন কোহলি থাকবে না, রোহিত থাকবে না, রোহিতের জায়গায় পরিষ্কারভাবে একদম শুভমান গিলের সঙ্গে জয়সওয়াল ওপেনিং করবে, আর পুরো একদম ওডিআইয়ের জন্য ফিট, হ্যাঁ ওডিআইয়ের জন্য একদম। আর আমি তো বলবো 3 ফরম্যাটে, জয়সওয়াল
তারপর হচ্ছে শুভমান গিল, ঠিক আছে, ঈশান কিষান না হলেও আমি বলবো ঈশান এই কিষান, দুজন হ্যাঁ, অন্তত হ্যাঁ। যে 3 ফরম্যাটের প্লেয়ার কিন্তু পরিষ্কার হিসাব। অবশ্যই। তো জয়সওয়াল সুযোগ ব্যবহার করতে পারেনি, সুযোগ যে ব্যবহার করেছে সেটা হচ্ছে রোহিত শর্মা। কি শট ভাই দেখতে পেরেছি আমরা আজকে রোহিত শর্মার দুটো পুল শটে ভাই পুরো ম্যাচের পয়সা উসুল। যারা খেলা দেখতে এসেছিল না পরপর দুটো পুল শট মেরেছে, পরপর দুটো পুল শটে ভাই পুরোপুরি পয়সা উসুল হয়ে গেছে রোহিত শর্মার। ভাই খেলা যখন ও খেলে ফ্লোতে 48 রান মেরে গেছে ঠিকই, আরামসে আরো বড় স্কোর করতে পারতো এখান থেকে, ভাই ঠিক আগের আছে? দিন রান আউট হয়ে গেছে। হ্যাঁ আগের দিন আর আজকের কলগুলো শুনছিলি কি জোরে করে ইয়েস নো এরকম করে কল করছে, আর মানে কমেন্টেটররাও বলছিল আমার হাসি পাচ্ছিল ওটা শুনে যে আজকে কিন্তু পুরোপুরি ক্লিয়ার ছিল। হ্যাঁ তারপরে লিস্টে ক্যারিয়ারে 14,000 রান কমপ্লিট করলো রোহিত শর্মা, এটা একটা অ্যাচিভমেন্ট ছিল। তো শুধু এটা না, রোহিত শর্মা মানে মেন ব্যাপারটা কেন এত ভাল লাগে বলতো, রোহিত শর্মাকে কেন এত ইনভিনসিবল বলা হয় যে ওডিআই ক্রিকেটের জন্য বেস্ট একজন প্লেয়ার? তিনটে তো 200 রয়েছে, এগুলো সব অ্যাচিভমেন্ট বাদ দিলাম। পুল শট তো ভালো খেলেই, প্লাস হচ্ছে যেই বলগুলো জাস্ট শর্ট আর কি পুল মারা যায় না, সেই বলগুলোকেই কিন্তু রোহিত শর্মা বাউন্ডারি বাইরে পাঠাতে পারে। এইটা হচ্ছে রোহিত শর্মা সব থেকে বড় ইউএসপি, ওই যে হাফ সেকেন্ড বেশি থাকে সবার থেকে বেশি, এটা হচ্ছে রোহিত শর্মার কিন্তু ইউএসপি ভাই। মেন তো খেলা শুরু হয়েছে তারপর থেকে, যখন শুভমান গিল আর ঈশান কিষান দুজনে ব্যাটে আসে, যখন শুরু করে শুভমান গিল, মানে কি বলবো, পার্পল প্যাচ বলে না, একটা টিম একটা প্লেয়ারের যখন পার্পল প্যাচ যায় সব কিছু যা ছবে তাই শোনা, এই দুজনের হচ্ছে এখনকার তাই কেস। বিশেষ করে তো ভাই তোর হচ্ছে ঈশান কিষান, শুভমান গিলও দেখ, আমি বলছি তুই শোন, আমি বলছি 2026 সালের কথা বলছি। হ্যাঁ 2026-এর জন্য ঈশান কিষান, কিন্তু 2025-26 যদি তুই ধরিস শুভমান গিল ঈশান কিষান দুজনেই। এক তো প্রথম কথা হচ্ছে তোর ক্যাপ্টেন্সি পেয়েছে ওডিআইয়ের, তারপরে টেস্টের ক্যাপ্টেন্সি পেলো, টি20 ক্যাপ্টেন্সি দিয়েছিল, ওটা হয়নি ফর্মের জন্য, সেটা আলাদা ব্যাপার। পুরোপুরি আমার তো মনে হচ্ছে এখান থেকে মানে বিরাট কোহলির, যদি তুলনা করছি না আমি জাস্ট বলছি আর কি, বিরাট কোহলির কিন্তু ও পুরোপুরি পথে চলছে। বিরাট কোহলি এরকম এসে 2013-14 প্যাচটা মনে কর বিরাট কোহলির পর পর, বিশেষ করে ওডিআই এর ভাই একদম প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। বিরাট কোহলি অপোজিট হচ্ছে তোর আমাদের প্রিন্স, মানে কিং ভার্সেস ওডিআই তো হবে না জন্য হয়তো এই অ্যাচিভমেন্ট গুলো ইয়ে করতে পারবে না। আছে না, আমি অ্যাচিভমেন্টের কথা আসছি না, আমি বলছি ওর উত্তরসূরি, মানে ও চলে গেলে যে জায়গাটা এটা পারফেক্ট। দেখ তুই এখন ইয়ের কথা ভাব, শুভমান গিল দুটো আইপিএলে পরপর 600+, এই বছর তো 700+, ঠিক আছে, দুটো আইপিএলে 600+ মারলো, এই ক্যাপ্টেন্সিগুলো পেলো, ঠিক আছে। তারপরে বিরাট কোহলির কথা কেন বলছি, 2013-14 যে প্যাচটা গেছিল ওরকম ভাবে শুভমান গিল ব্যাটিং করছে, লাস্ট 5টা ম্যাচের ওডিআই ম্যাচের মধ্যে কিন্তু 3টে ম্যাচে হাফ সেঞ্চুরি আছে, আগের ম্যাচেও 86 ছিল, তারপরে হচ্ছে একটা 154 রান, ঠিক আছে, মানে এটা ক্যারিয়ারে কিন্তু সেকেন্ড হাইয়েস্ট। হ্যাঁ ক্যারিয়ারে সেকেন্ড হাই 200 করেছিল, 208 করেছিল এবার 2023 সালের কথা মনে আছে আপনাদের নিশ্চয়ই। তো এই একটা গেল। তারপরে সবথেকে বড় কথা আরেকটা ইয়ে বলবো, তোর শুনতেই হলো, এমআরএফ ম্যাচিং দুজনে ইন্ডিয়াতে কজন আছে এরকম, এটা সত্যি কথা। ইন্ডিয়াতে ভাই এই দুইজন, আরেকটা ছিল হয়তো শিখর ধাওয়ান কিছুদিন খেলেছিল, কিন্তু এখন বর্তমানে বিরাট কোহলি কিন্তু আর হচ্ছে ইয়ে নামটাও দেখ, কিং ভার্সেস প্রিন্স, কিং আর প্রিন্স, এই দুজনে কিন্তু ভার্সেস বলবো না, কিং আর প্রিন্স। তুই আজকের কথা ভাব যে শটগুলো খেলেছে আজকে শুভমান গিল, পুরোপুরি অফসাইডের খেলা দেখিয়েছে ও, স্মুথ ভাই, মানে কভার ড্রাইভগুলো এত সুন্দর লেগেছে। একমাত্র যদি এইখানে যেটা বলছিলাম 200 কেন করতে পারেনি, একমাত্র যদি এখানে গরম সিচুয়েশন না থাকতো তাহলে শুভমান গিলের 200 কেউ আটকাতে পারতো না। যেই বল খেলছে ও নিজের মতো করে, আজকে কিন্তু লেগ সাইডে খেলা খেলেইনি বলতে গেলে শুভমান গিল, যেগুলো আর কি লেগ সাইডে অন্যান্য দিন খেলে 6-4-এর মাধ্যমে বা হচ্ছে শর্ট আপ জ্যাব যেগুলো রয়েছে ওই শটগুলো কিন্তু আজকে দেয়নি। তুই শটের কথা বলছিস ভাই, যখন ওর 50 হলো কটা চার ছিল বলতো, আর টোটালি না আমি বলছি যখন 50 ছিল 11টা চার, আর টোটালি কেন বলছিলাম আরো যে টেকনিক্যালি এত সুন্দর 22টা চার আছে, মাত্র 2খানা 6 রয়েছে এই ইনিংসটার, মানে ও কন্ট্রোল করেছে, ও 6 মারতে পারে না, 6 মারতে অবশ্যই পারে, তো এটাকে কন্ট্রোল করেছে। এটাই তো বলছি, টি20 থেকে ওডিআই ফরম্যাটে এসে যে এই শটগুলি দেওয়া, সুইচ করা, মাঝখানে একটা টেস্ট গেল, সেটা দেখ মাঝখানে একটা টেস্ট গেল, টি20 থেকে টেস্টে আসলো, টেস্ট থেকে আবার ওডিআইতে, মানে এখনকার প্লেয়াররা ভাই খুব স্ট্রাগল করছে, মানে স্ট্রাগল বলতে কি সুইচ করছে আর ঈশান কিষানর তুই বল না কামব্যাক স্টোরিটা একবার তুই ভাব, এই যে এটা তুই বলছিলি 2026-এ বিশেষ করে টি20 ওয়ার্ল্ড কাপে আসলো, ওয়ার্ল্ড কাপ জিতিয়ে দিল, তারপরে ওডিআই টিমে কিন্তু কোথাও থেকে হঠাৎ করে কিন্তু ফেরত চলে এসেছে, যেখানে ঋষভ পান্ত লাইনে ছিল সেখান থেকে কিন্তু কেএল রাহুলের পরেও এসে এখান থেকে জায়গা বানিয়েছে 3 নম্বরে, একটা যা ওই যে গডস চাইল্ড যেটাকে বলছিলাম আমরা আগের দিন, ঠিক আছে, যা ছবে তাই শোনা। এই ম্যাচের মধ্যেও 79 রানে 125 বলে 125 রানের ইনিংস খেলে গেছে। প্রথম 51 বলে কিন্তু 50 ছিল ঈশান কিষানের, দুই বন্ধু
একদম দুইজনে ঈশান কিষান শুভমান গিল দারুণ খুব লাগছিল, ভালো বন্ধু, দারুণ। দুইজনে পার্টনারশিপ 224 রানের পার্টনারশিপ করে মনে হচ্ছে গেছে শুধু এখান থেকে। ওদের খেলা দেখেই হ্যাঁ, যায়। প্রথম 51 বলে 50, তারপরের 19 বলে 50 মাত্র, মানে ও দেখিয়েছে যে ওর কাছে মারাটা কোনো ফ্যাক্টর না, এইটুকু ছোটা প্যাকেট বড়া ধামাকা কিন্তু। একদম। ঈশান কিষানের নামে এটাই বলতে হবে শুধু। মানে এখন মানে ঈশান কিষান যদি কখনোই কোনো একটুখানির জন্য হয় যদি টি-20 থেকে যদি ধর দেখা গেল টি-20-তে হ্যাঁ। ও এই ধরনের খেলা খেলে বসে পড়লো, হ্যাঁ। ঠিক আছে, তাহলে কিন্তু ভাই সিলেক্টররা কিন্তু ভাই এই ওডিআইতে হ্যাঁ। অন্তত ভাই নিতে ভাই একটু হলো ভাব। আমি তো সেটাই ভাবছিলাম যে 2027-এ হয়তো ওয়ার্ল্ড কাপে চান্স পাবে না, এটাই ঠিক আছে, 3 নম্বরের জায়গায় চান্স পাবে না, কিন্তু 2027-এর পরে ওর কাছে কিন্তু বড় সুযোগ আছে, যখন বিরাট কোহলি খেলবে না, যদি এরকম ভাবে পারফরম্যান্স দিতে থাকে, 3 নম্বরে একদম পার্মানেন্ট স্পট, তুই আরেকটা 3 নম্বরের প্লেয়ার খুঁজে পাবি না, কে আছে সাই সুদর্শন, তাও ওপেন করে, ঠিক আছে, 3 নম্বরের প্লেয়ার কিন্তু খুঁজে পাবি না, এটা কিন্তু একটা বড় সুযোগ আছে ওর কাছে। 3 নম্বরে যখন রোহিত কোহলি থাকবে না, শুভমান গিল, জয়সওয়াল হচ্ছে দুজনে ওপেনিং করবে, 3 নম্বরে ঈশান কিষান চলে আসবে, 4-এ শ্রেয়াস আয়ার, 5-এ কে এল রাহুল, যেমন ছিল এরকমই টিম থাকবে। মানে এই শ্রেয়াস আয়ারের কথা মানে বলে আমরা কিন্তু এই কথাটা বলতে চাই যে শ্রেয়াস আয়ার কিন্তু ভাই নিজের জায়গায় নিজে আবার সেই ব্যাকফুটে যাচ্ছে। ঠিক আছে, আমি মনে করি আমি অতটা ধরছি না এখানে, ঠিক আছে, 26 রান করে গেছে আজকে, অবশ্যই ধরছিস না, ঠিক আছে, কিন্তু ভাই কথা মানে ফিগার কথা বল, ফিগার যদি কথা বলিস তাহলে তো আরো ধরবে না কেউ, কারণ হচ্ছে ওর সে জানি যে ফার্স্ট এভারেজ রয়েছে দ্বিতীয় না দ্বিতীয় তো 3000 রান করেছে, হ্যাঁ 3000 রান করেছে, সেকেন্ড তো 62 ম্যাচে মাত্র 3000 রান করেছে, এগুলো আছে, ঠিক আছে, মানছি শ্রেয়াস আয়ারকে নিয়ে আমার চাপ নেই, ও যখন একটু আজকে যেমন দেখ ও 4-এর জায়গায় 5 নম্বরে খেললো, তাই বলে কি খেলতে পারবে না, এরকম প্রশ্ন উঠে অনেক আছে, অনেক প্রশ্ন ওঠে, ঠিক আছে, চাপ নেই বে কে লাভ, কিন্তু যখন ওকে নিয়ে কোনো চাপ নেই বলতো, যখন কেউ খেলতে পারবে তখন কে এল রাহুল আছে। তুই একটা জিনিস ভাব, ইন্ডিয়া যে আজকে তুই আরামসে ভেবেছিলি কত রান হবে যখন ওরকম চলছিল, গিল আর ঈশান কিষান যখন ব্যাট করছিল, আমি আরামসে 450 ধরে রেখেছিলাম এখানে, তারপরে হলোটা কি আমি সেটাই বুঝতে পারলাম। 36 ওভারে 300 হয়েছে, হ্যাঁ লাস্ট মানে 36 ওভার যখন 300 হয়েছে, আমি ভাবছি আরামসে ভাই 40 ওভারে 340 রান ছিল, 40 ওভারে, তারপরে আর 100 রান করতে পারলো না, হাতে 6টা উইকেট রয়েছে, কে এল রাহুল এক বলে এসে আউট হয়ে গেল, ঠিক আছে, আমি এগুলো বড় ব্যাপার ধরছি না। তবে আরেকটা জিনিস কি খেয়াল করলি, 8 নম্বরে ব্যাটসম্যান না থাকাতে ইন্ডিয়ার অবস্থা কি হয়, হ্যাঁ গুরনুর বার ভাই না কুলদীপ যাদব ছিল 8 নম্বরে, হ্যাঁ আগে নামিয়েছে ঠিকই, কিন্তু মানে ওই হিটিং এবিলিটির জন্য নামিয়েছে, ঠিক আছে, তার আর্শদীপ সিংহ তো কুলদীপ যাদবের আগে, ওটাই ব্যাপার, কিন্তু ওখান থেকে যে এইভাবে পড়ে যাবে আমি সেটা ভাবতে পারিনি। 418 রান ছিল ইন্ডিয়ার হাইয়েস্ট রান এখন অবধি, আমি ভাবছিলাম তো আরেকটা নতুন রেকর্ড সেট করে দেবে ইন্ডিয়া, কিন্তু 8 বার এই নিয়ে 8 বার না 9 বার 8 বার সাউথ আফ্রিকার সাথে 418 করেছিল 2011-তে ওয়েস্ট ইন্ডিজের এগেইনস্টে, আর হচ্ছে এটা যদি করতো তাহলে কিন্তু হাইয়েস্ট রান হয়ে যেত ইন্ডিয়ার, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মিস করে গেল। 8 বার 400 রান করা মানে ইংল্যান্ডের মতন লোক বা ইংল্যান্ডের মতন মানে এতবার করেনি বলে কেন ইংল্যান্ডের মতো দেশ করতে পারলো না, এতবার করে, হ্যাঁ ঠিক আছে, তাও করতে পারলো, তো 400 রান করেছে মোটামুটি ওরা, এখান থেকে আফগানিস্তানের যা হওয়ার ছিল তাই হয়েছে ভাই, পরিষ্কার। তার আগে আমি আফগানিস্তানের বোলারদের একটু ফিগারটা বলে দিই আমি, দেখ বিলাল সামি বল করেছে 8 ওভার 5 বলে 90 রান, ওডিআই এর কথা কিন্তু এটা, ঠিক আছে, 90 রান, উইকেট পায়নি। তারপরে সালিম বল করেছে 8 ওভারে 75, 1 উইকেট পেয়েছে। তারপরে খারোটি বল করেছে 10 ওভারে 76, 4 উইকেট পেয়েছে, 76 রান খেয়েছে, কিন্তু আমি এখানে ধরবো না, কারণ হচ্ছে যেহেতু ইম্পর্টেন্ট দুটো উইকেট নিয়েছে, শুভমান গিল আর ঈশান কিষান দুজনের উইকেট পেয়েছে, আর রাশিদ খানই একমাত্র ছিল ওদের যে 8 ওভারে 48 রান দিয়ে 3টে উইকেট পেয়েছে, বাদবাকি কিন্তু ওদের কোনো বোলিং ইয়েই নেই, যে আগে যে একটা বোলিং সেটআপটা ছিল, ওমার জাই তো ছিল না আজকের ডেটে, ঠিক আছে, ও থাকলে এত রান খেতো না, এখান থেকে এক্সপিরিয়েন্স প্লেয়ার, সোজা কথা, এখান থেকে আমি তো ভাববো ক্যাপ্টেনেরও দোষ আছে, কেননা ভাই যেখানে স্পিন লাস্টে 10 ওভার কিন্তু স্পিন কিন্তু হ্যাবক ভাবে কিন্তু ওখানে তার আগে থেকে ওটাকে খেলাতে হতো, গাজানফারও উইকেট পেয়েছে, তার জন্য তো রাশিদ খানের 8 ওভার, যে রাশিদ খান নাকি বেস্ট বলার, সেই রাশিদ খানকে বল করানোর মতো জায়গাই পেল না। হ্যাঁ, আর একটা স্পিনার, ওদের যেহেতু স্পিনারে ওদের সব থেকে বেশি স্ট্রং পয়েন্ট আছে, আমি মনে করি আরেকটা স্পিনার খেলাতে পারতো, এই সেলিম বা হচ্ছে সামি, এদেরকে না খেলিয়ে একটা স্পিনার বেশি খেলাতো, আমি মনে করি এখান থেকে বেশি কাজে লাগে। তাই তো 40 ওভারের পর থেকে কিন্তু ভাই কামব্যাক, মানে যদি একটু কামব্যাক করে থাকে আফগানিস্তান, ওই 40 ওভারের পর ওই লাস্ট 10 ওভারে সামথিং কে এল রাহুল, শ্রেয়াস আয়ার এরা যখন আউট হয়েছে, ঠিক আছে, তো যখন আফগানিস্তান ব্যাটে আসে, ঠিক আছে, একটা প্লেয়ার কিন্তু প্রত্যেকবার ইমপ্রেস করে যাচ্ছে, সেটা হচ্ছে গুরবাজ,
ঠিক আছে, প্রথমে একটা নো বলে আউট হলো, আবার ফেরত আসলো, ঠিক আছে, হয়েছে, তার পরেক্ষণে আউট হয়ে গেছে। গুরবাজই একমাত্র আছে যে কিন্তু ওদের দিক থেকে খেলে যাচ্ছে। রহমত শাহ যে ইনিংসটা খেলে গেছে 79 রানের, ঠিক আছে, এটা আমি মনে করি না কোনো ইনিংস, ঠিক আছে। গুরবাজ ভালো খেলে গেছে প্রথমে 41 রান দিয়ে, তখন তোর আর্শদীপ সিং আর গুরনুর ব্রার একদম ডমিনেট করছিল একদম, বলতে হবে আফগানিস্তানকে। কত 3টে উইকেট পেয়েছে আর্শদীপ সিং, তারপর গুরনুর ব্রার, এই যে প্লেয়ারটা আমাকে ভাই দিনের পর দিন অবাক করে যাচ্ছে। গুরনুর ব্রার যে এই আর্শদীপ বল, গুরনুর বল, প্রিন্স যাদব বল, 2টো উইকেট তুলেছে আজকে, ঠিক আছে। এইটা দেখার পরে আমার কি মনে হচ্ছে যে অনেক টিম আছে যারা দেখবি যে একটা ব্যাচ যখন যায়, যেমন বুমরা, শামি, সিরাজ, এই একটা ব্যাচ গেল, তারপরে দেখবি অনেক টিম আছে যারা বসে পড়ে, যেমন শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, খুঁজতে বেরোয়, তখন কিন্তু ওদের টিম কিন্তু ভেঙে যায় পুরোপুরি। শ্রীলঙ্কার যে অবস্থাটা হয়েছে আমরা দেখেছি, ঠিক আছে, একটা টাইমে কুলেশেখরা, মালিঙ্গা যখন ছিল পরপর ওরা খেলেছে, তারপরে কিন্তু ভেঙে গেছিল টিম। তো এটা দেখে ভালো লাগছে ইন্ডিয়ান পেস এখনো অবধি ঠিকঠাক হাতে যাচ্ছে, আর এর জন্য ক্রেডিট গোস ভাই বিসিসিআই, যেখানে ভাই অবশ্যই কতগুলি লিগ চলছে বলতো, এনসিএ হচ্ছে সবথেকে বড় ব্যাপার, কতগুলি লিগও চালাচ্ছে, তুই দেখ আইপিএল বল, প্রত্যেকটা স্টেটের পার্সোনাল যে লিগগুলো আছে সেগুলো বল, তামিলনাড়ু, এমপি, মহারাষ্ট্র থেকে এমন সুন্দর ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিয়েছে বিসিসিআই ইন্ডিয়ান ক্রিকেটে যে ইন্ডিয়ার প্লেয়ারদের আর কোনোদিন কোনো অভাব না। হ্যাঁ, আর আরেকটা যেটা ভাইটাল, যেটা ভাইটাল আগে খুঁজতে হতো, আর এখন খুঁজতে হচ্ছে না, এখন উঠে আসে আইপিএল এর মাধ্যমে হোক বা কোনো লিগের মাধ্যমে হোক, ঠিক আছে। এর জন্য ভাই ক্রেডিট। তো এখানে আর একটা জিনিস আমার ভালো লাগলো কি, ওয়াশিংটন সুন্দরকে বল করিয়েছে এখানে। তুই একটা জিনিস ভাব, জাদেজার বাইরে দেখছে, আমি তো এটুকু বুঝলাম এখন, ঠিক আছে, জাদেজার বাইরে ইন্ডিয়া দেখবে এখন 2027 ওয়ার্ল্ড কাপের জন্যও বলছি আমি। তো ওয়াশিংটন সুন্দর এখানে সব থেকে ফ্রন্ট রানার রয়েছে, যে হচ্ছে অলরাউন্ডার জাদেজা, লাইক ফর লাইক একদম। তো ওয়াশিংটন সুন্দরকে আমরা দেখি বেশিরভাগ ম্যাচে বল করায় না, এই ম্যাচটায় বল করিয়েছে। বল তো ওকে করাতে হবে, কোথায় খেলা আছে সাউথ আফ্রিকা, স্পিনারদের কিন্তু কোনো কাজ নেই, তো ওখানে একটা স্পিনার খেলবে, কিন্তু বাকি 4খানা পেস বোলার খেলবে, তার মধ্যে একটা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে ধরছি আমি। তো ওয়াশিংটন সুন্দর যখন খেলবে একটাই, যখন কোনোদিন যদি ঠিকঠাক কন্ডিশন পেয়ে যায়, তখন ওয়াশিংটন সুন্দরের সেই এক্সপিরিয়েন্স সাথে থাকতে হবে ওডিআইতে 10 ওভার করার, তাহলে আমাকে তাকে বলটা করাতে হবে। এই যে আজকে বল করিয়েছে, এই জিনিসটা দেখে ভালো লাগলো আমার, যেমন উইকেটও পেয়েছে এখান থেকে বল করানোর পরে। আমি মনে করি ওয়াশিংটন সুন্দরকে রেগুলার লাইফে বল করানো উচিত, জাদেজা যেমন নিজের লাইফে পুরোপুরি বল করে এসছে, ও যেমনই বল করো, জাদেজা খুব মহান বোলার না কিন্তু, স্পিনার টেস্টে না, আমি ওডিআই এর কথা বলছি, ঠিক আছে, কিন্তু ওকে বল করাতো, কিন্তু ধোনি হোক বা হচ্ছে বিরাট কোহলি হোক, রোহিত শর্মা হোক, প্রত্যেকটা ম্যাচের মধ্যে কিন্তু বল করাতো। তো শুভমান গিল আমি আশা করি এটাও পছন্দ করবে। আর এই সব মানে তো ছবি স্পষ্ট হয়ে যাবে কি বলতো আগামী যে ট্যুরে, ওইটা ভাইটাল ট্যুর, ওখানে সিলেকশনটা আমার মনে হচ্ছে পরিষ্কার, যেটা বলছে ইংল্যান্ড ট্যুর, ওটাতেই পরিষ্কার হয়ে যাবে যে ফাইনাল টিম মানে সাউথ আফ্রিকা কি হতে চলেছে, স্পষ্ট কথা। ওয়ার্ল্ড কাপের টিম আফগানিস্তান, যেটা আফগানিস্তান, তো সেই সময় হয়তো সেই সময় মোটামুটি বিরাট কোহলি, এরা হার্ষিত রানা সব ফেরত চলে আসবে, ঠিক আছে, এখান থেকে দেখা যাবে কে ফেরত আসছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে 15 তবে গুরনুর ব্রার যে জায়গাটা তৈরি করলো, 15 জনের স্কোয়াডটা, গুরনুর ব্রার যে জায়গাটা তৈরি করছে, হার্ষিত রানা কিন্তু এখানে প্রবলেমে পড়তে চলেছে, ঠিক আছে। এগুলো নিয়ে আলোচনা করবো সেপারেট ভিডিওর মধ্যে, এগুলো নিয়ে আলোচনা করবো, মানে পরে ট্যুরে কে কে চান্স পাবে না। এই ম্যাচের কথা যদি বলি, তুই যেই সময়টা বললি এরা বল করছে, আফগানিস্তান এমন ভাবে ম্যাচটা ঝুলিয়ে দিয়েছে সেই সময়টা এসে, রহমত শাহ যখন ব্যাটিং করছিল, মানে 140-এর ঘর আমি দেখছি পারই করছে না, পারই করছে না, এরকম না তো যে আমরা অল আউট হব না 40 ওভার, ওটাই তো ছিল, ওটাই ওদের মেন্টালিটি ছিল যে আমরা শেষ অবধি খেলে যাব, লাভটা কি, তুমি তোমার দেশের জন্য খেলতে এসেছো এখানে, তুমি হয় জিতবা নালে হারবা, যে কোনো একটা। আমি তো ভাবছি ভাই রাশিদ খানের থেকে ভালো খেলতে পারে, 12 বলে 12 ভাই, হ্যাঁ টেস্ট ক্রিকেট চলছে এখানে, যে আমি ড্র করে যাব এখান থেকে, আমি খেলবো অল আউট যাব, যদি আমি পারলাম না পারলে রহমত শাহর উপর আমার মাথাটা গরম হয়ে যাচ্ছিল আরো বেশি। এমনি বলে না যে ওডিআই ক্রিকেট এখন শেষের দিকে, ঠিক আছে, অ্যাপ্রোচ চেঞ্জ করতে হবে। ইংল্যান্ড যেমন দেখিয়েছে, ঠিক আছে, ইন্ডিয়া দেখিয়েছে, এরকম ভাবে অ্যাপ্রোচ চেঞ্জ করতে হবে, নিজের দেশকে জেতাও, খেলতে এসেছি, পার্টিসিপেট করতে এসেছি, কোনো ব্যাপার না যে তুমি রান রেট নিয়ে কিছু কোনো টুর্নামেন্ট চলছে না যে আমার রান রেট মেইনটেইন করতে হবে, তাহলে এখানে কোনো করার কোনো ব্যাপার নেই এখানে। হ্যাঁ, সাদিকুল্লাহ আটাল একমাত্র 42 করেছে, রহমত শাহ 79 করেছে, কোনো লাভ নেই ভাই এরকম করে। তবে একটা প্লেয়ার কিন্তু আমাকে লেট ডাউন করেছে, যার থেকে আমি অনেক এক্সপেকটেশন ছিল, সেটা হচ্ছে ইব্রাহিম জাদরান। দুটো ম্যাচে একটাতেও খেলতে পারলো না, আমি অনেক হাই রেট করি ওকে, গুরুবাজার থেকেও হাই রেট করি, বিশেষ করে ওডিআইতে, T20-তে না। তো এখানে কিন্তু ইব্রাহিম
জাদরান কিন্তু সেরকম ভাবে খেলা দেখাতে পারলো না। আটাল একটু খেলেছে, তারপরে রাশিদ খানের সেরকম বোলিং দেখতে পারলাম না আমরা এই ম্যাচটার মধ্যে দেখেছি। আগের ম্যাচে কিন্তু সেই ধারটা রাশিদ খানের মধ্যে কিন্তু নেই বলতে গেলে। চারিদিকে লিগ খেলতে খেলতে আমার মনে মানে ফুরিয়ে গেছে তো যাই হোক ইন্ডিয়া জিতে গেল, ঠিক আছে। লাস্ট ম্যাচ চেন্নাইতে রয়েছে, চেন্নাইতে একদম মানে নামমাত্র হবে ফর্মালিটি যেটাকে বলতে গেলে, দুটো জিতে গেলে। এটা অতটা ইম্পর্টেন্ট সিরিজ ছিল না এর মধ্যে বলতে গেলে। আর হচ্ছে আফগানিস্তান কিন্তু প্রথম এসেছিল। একটা ফানি ফ্যাক্ট জানিস কি, এই যে লখনৌর মাঠে ইন্ডিয়ার থেকে কিন্তু আফগানিস্তান বেশি ওডিআই খেলেছে জানিস? হ্যাঁ, ও ওয়ার্ল্ড কাপের সময় 3টে ওডিআই খেলেছে এই মাঠে। আর লখনৌর একানা স্টেডিয়ামে ইন্ডিয়ান টিম এসে ওডিআই খেলেনি, তার থেকে বেশি আফগানিস্তান। তাহলে কিন্তু ওদের কাছে ভাই একটা কিন্তু প্লাস পয়েন্ট ছিল, ঠিক আছে। এখান থেকে প্রথমে যখন 20 ওভার অব্দি তো আমি ভেবেছিলাম আফগানিস্তান খুব ভালো খেলছিল, ঠিক আছে। তারপরে ওই যে ওয়াশিংটন সুন্দর যে উইকেটটা পেলো, কার উইকেট আমার মাথায় আসছে না, যাই হোক আম্পায়ার্স কলেজে উইকেটটা পড়েছিল, তো তারপর থেকে কিন্তু আফগানিস্তানের ইনিংস ঝুলে গেছে। তো যাই হোক এটা নিয়ে আর কিছু বলতে চাই না, ঠিক আছে। ইন্ডিয়া জিতে গেছে, সিরিজ জিতে গেছে। তবে এখন ইন্টারেস্টিং যে জিনিসটা চলছে সেটা হচ্ছে ওমেন্স ওয়ার্ল্ড কাপের মধ্যে স্মৃতি মান্দানার কিন্তু আবার একটা 74 রানের ইনিংস দেখতে পারলাম আমরা। দীপ্তি শর্মা কাঁপাচ্ছে ব্যাটে বলে, শেফালি বর্মাকে নিয়ে একটু কনসার্ন ছিল, শেফালি বর্মাও কিন্তু 55 মেরে দিয়েছে, 38 বলে পেল দিয়ে আবারও নেদারল্যান্ডসের সঙ্গে জেতারই ছিল। মেন ম্যাচ আসতে চলেছে। 200 রান করেছে, কিন্তু এটা কিন্তু আইসিসি ওমেন্স ক্রিকেটের ইতিহাসে ইন্ডিয়ার সব থেকে বেশি স্কোর ছিল, 200 প্লাস স্কোর ছিল প্রথম, ঠিক আছে। আর হচ্ছে মনে হয় 3rd হাইয়েস্ট স্কোর বোধহয় এটা ওমেন্স ওয়ার্ল্ড কাপের ইতিহাসে। তো এখান থেকে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার সঙ্গে আছে, তারপরে হচ্ছে বাংলাদেশ, তারপরে অস্ট্রেলিয়া। এই দুটো এই তোর 21 তারিখ আর হচ্ছে 28 তারিখ, এই দুটো ম্যাচে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া, এই দুটো ইম্পর্টেন্ট হতে চলেছে। তো দেখবো, আপনারা যদি ডেডিকেটেড ভিডিও চান এটা কমেন্ট করে বলুন, আমরা কিন্তু নিয়ে আসবো এরকম করে, ঠিক আছে, আপনাদের জন্য। তো আজকের ভিডিও এইটুকুই রাখছি। দর্শকরা কিন্তু ঝিমিয়ে গেছে, দর্শকরা আমাদের জন্য সাপোর্ট, সিরিজটা এরকম ছিল না। তো যাই হোক আপনারা সাপোর্ট দেখান, আমরা এইভাবে চাই, শুধু আপনারা এইভাবে দেখিয়ে যান। এই ভিডিও ভালো লেগে থাকলে যাওয়ার আগে একটা লাইক ঠুকে দিয়ে যান, চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে যান, আর বেল নোটিফিকেশন দিয়ে যান, যাতে আমরা ভিডিও দিলে সবার আগে আপনারা পেয়ে যান। আজকের মতো এইটুকুই, গুড বাই।